নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আবার একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে শনিবার আর সাথেও আজকে রাখি পূর্ণিমার দিন। আপনাদের সকলকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। বাপের বাড়ি এসে অন্য দিনের তুলনায় আজকে কিন্তু একটু বেশি সকাল সকালই আমি ঘুম থেকে উঠেছি। যেহেতু আজকে রাখি পূর্ণিমা সেই জন্য কিন্তু আজকে পুজোটাও আমিই দিচ্ছি। আর তার থেকেও বড় কথা, আমি কিন্তু আজকে রাখি পরাবো আমার ছোট্ট কানু ভাইয়ের হাতে, যাকে আমি প্রত্যেক বছর জন্মাষ্টমীর সময় পুজো দিই এবং রাখি পূর্ণিমার সময় রাখি পরাই এবং ভাইফোঁটার সময় কিন্তু মিষ্টিও খাইয়ে থাকি। সেই জন্যই কিন্তু আজকের পুজোটা আমি দিচ্ছি নিজের হাতে। আর বাপের বাড়ি আসলে কিন্তু বেশিরভাগ সময়টাই পুজো আমি দিয়ে থাকি। আর আজকে আমি আমার কানু ভাইকে রাখি পরিয়েছি একটু কালো কিশমিশ আর একটা ছোট থেকে ডেয়ারি মিল্ক দিয়ে। এতেই কিন্তু আমার কানু ভাই সন্তুষ্ট হয়েছে আর সাথে আমিও সন্তুষ্ট হয়েছি। এদিকে আমার পুজো দেওয়া প্রায় কমপ্লিটই হয়ে গেছে। ভাইয়ের জন্য রাখি পরাবো বলে একটা প্লেট সাজিয়ে কিন্তু আমি এখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি যে কখন ভাই আসবে আর আমি ভাইকে রাখি পরিয়ে কিন্তু যাব অন্য কাজের জন্য। আজকে রাখি পূর্ণিমার জন্য কিন্তু স্পেশালি কিছু রান্না হবে। তো এখানে আমি ভাইয়ের জন্য প্লেট সাজিয়েছি। আর এদিকে দেখে নাও আমার কানু ভাই রাখি পূর্ণিমার দিনকে আমি কি কি ওকে খাইয়েছি সেটাও কিন্তু দেখে দিলাম আপনাদেরকে। আর দেখুন কত সুন্দর হাসছে বসে বসে, আর এখানে চুপটি করে বসে রয়েছে কিন্তু এটা দেখে কিন্তু আমার ভীষণই ভালো লাগে। আমি প্রত্যেক বছর প্রত্যেকটা রাখি পূর্ণিমা ভাইফোঁটা প্রত্যেকটা ওকেশনে কিন্তু ওকেও সাথে করে নিয়ে রাখি। আর এদিকে কিন্তু আমার ভাইও চলে এসেছে রাখি পরার জন্য। ও প্রথমে ওর ক্যামেরা রেডি করছে যাতে ও নিজেও ভিডিও করতে পারে। যেহেতু আমার ফোনটা আমি স্ট্যান্ডে রেখে দিয়েছি তার জন্য কিন্তু আমার কোনো অসুবিধা হবে না। প্রথমে অনেক ছবি তুললো, তোলার পরে আমাকে অনেকক্ষণ ধরে বসিয়ে রেখে তারপরেই কিন্তু ভাই খায় রাখি পরার জন্য রেডি হলো। আর এদিকে আমিও হাতে রাখি নিয়ে পরিয়ে দিলাম ভাইকে। দেখুন আমি মনে করি রাখি পূর্ণিমা মানে এই রাখি পরানোটা সবাইকেই পরানো যায়। যেহেতু রাখিটা একটা সম্পর্ক, মানে ভালো সম্পর্কের জন্য, তো অতএব রাখিটা কিন্তু সবাইকেই পরানো যায়। তাই আমার মনে হয় না ভাইয়ের প্রতি এই রাখিটা নিয়ে আমার কাছে খুব একটা গুরুত্ব আছে। আমার কাছে গুরুত্বপূর্ণ সব থেকে বেশি সেটা হলো ভাইফোঁটা, যেটা আমি ভীষণ ভাবে পালন করতে চাই। আমি যতদূর চেষ্টা করি যাতে আমি প্রত্যেক বছর আমার ভাইকে ফোঁটা দিতে পারি। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় না যে এই রাখিটা শুধুমাত্র ভাইয়ের জন্য। তো এদিকে কিন্তু আমার রাখি পরানো হয়ে গেছে আর আমি চলে এসেছি সোজা রান্নাঘরে। একটু স্পেশাল কিছু আজকে রান্না হয় বলে কিন্তু সেই জন্যই প্রথমেই বলে দিই আজকে কিন্তু আমি রান্না করবো হচ্ছে চিকেন বিরিয়ানি। হ্যাঁ আমি জানি চিকেন বিরিয়ানির রেসিপি আমি আগেও দিয়েছি, তবুও আজকে আমি আবারও একটু ছোট করে বলে দিই আজকের বিরিয়ানিটা কিন্তু একটু বেশি ভালো টেস্ট হয়েছে খেতে। আমি এখানে প্রথমে চিকেনের মধ্যে একটু নুন, হলুদ, একটুখানি সয়া সস, লেবুর রস দিয়ে কিন্তু রেখে দিয়েছিলাম। আর তারপরে কিন্তু এদিকে আমি টক দইয়ের মধ্যে রেগুলার যে মশলাগুলো, মানে ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটুখানি লঙ্কার গুঁড়ো, ঝাল, একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, বিরিয়ানি মশলা সবটা দিলাম। আর বাটা মশলার মধ্যে কিন্তু আমি এখানে দিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর বেশি পরিমাণে একটু পেঁয়াজ বাটা। এগুলো দিয়ে কিন্তু সামান্য একটুখানি চিনিও দিয়েছিলাম যাতে মাংসের মধ্যে একটু মিষ্টি মিষ্টি ভাবটা আসে। যেহেতু মাংস মানে বিরিয়ানিতে যে মাংসটা থাকে সেটা একটু মিষ্টি থাকে, তার জন্য কিন্তু আমি এখানে চিনিটা দিয়েছিলাম আগে থেকে। দিয়ে কিন্তু বেশ ভালো করে এটা মাখিয়ে রেখেছি। আর একটা জিনিস ভুলেই গেছি, মানে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে একটু সর্ষের তেল। এটাও কিন্তু আমি ওই দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো বেশ অনেকক্ষণ ধরে। আর অন্যদিকে কিন্তু মা ভাতটাও বসিয়ে দিয়েছে। আমি খুব একটা ডিটেলসে দেখাচ্ছি না যেহেতু আমার বিরিয়ানি রেসিপি দেওয়া আছে আগেই। তো বেশ 1 ঘন্টা রেখে দেওয়ার পর এখানে কিন্তু আমি আলুগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি অনেকক্ষণ ধরে ঢাকা চাপা দিয়ে। আর একটু ঘি গরম করে তার মধ্যে একটু সাদা তেল মিশিয়ে তারপরে কিন্তু আমি এই চিকেনটা দিয়ে দিয়েছি এর মধ্যে। দিয়ে অনেকক্ষণ ধরে ঢাকা দিয়ে কিন্তু রান্না করার পর ঠিক এরকম পর্যায়ে যখন সাইড দিয়ে প্রচুর পরিমাণে তেল ছেড়ে দিয়েছে তখন কিন্তু মনে করলাম চিকেনটা হয়ে গেছে। তারপর দেখলাম যে না এখন একটু হবে, তো তার জন্য আমি একটুখানি পেঁয়াজ বেরেস্তা উপর দিয়ে ছড়িয়ে আবারও ঢাকা দিয়ে এটাকে রেখে দিলাম অনেকক্ষণের জন্য। যখন মাংসের ঝোলটা একদমই শুকিয়ে গাঢ় থকথকে হয়ে আসবে তখন কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়ে অবশ্যই মাংসটাকে কিন্তু বেশ ভালো করে ঠান্ডা করে নেবো। আর যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু বিরিয়ানিতে দেওয়ার জন্য একদম উপযুক্ত হয়ে যাবে। আমি এদিকে নিজে ভাত দিয়ে তারপরে কিন্তু বেশ কিছুটা ঘি ছড়িয়ে সাদা তেল ছড়িয়ে তারপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে একটু সামান্য বিরিয়ানি মশলা দিয়ে কিন্তু মাংসগুলো মাঝখানে দিয়ে তারপরে আবার ভাত সেম একই প্রসেসে মশলা সবকিছু দিয়ে কিন্তু হাঁড়ির মুখটা আটা দিয়ে সিল করে দিয়েছি। আর নিচের দিকে কিন্তু একটা পাতলা তাওয়া গরম করে সেই তাওয়ার আঁচটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি। দেওয়ার পরে হাঁড়িটা কিন্তু সেই তাওয়ার উপরে বসিয়ে দিয়েছি। আর গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই একদমই কমানো থাকবে। আর ততক্ষণে আমি এদিকে কিন্তু কিছুটা সালাড কেটে নিয়েছি। আমার ভাই আবার বিরিয়ানির সাথে পেঁয়াজটা খেতে ভীষণই ভালোবাসে, তার জন্য পেঁয়াজটা একটু বেশি পরিমাণে নিয়েছি। আর শশাটাও কিন্তু এখানে কাটা হয়ে গেছে। শশা আর পেঁয়াজ মানে এই সালাডটা না হলে বিরিয়ানির সাথে যেন মনে হয় কি একটা কম কম আছে, তাই একটু বেশি পরিমাণে শশা আর পেঁয়াজটা কিন্তু কেটে নিয়েছি। আর এদিকে দেখুন আমি কিন্তু গ্যাসের আঁচটা একদমই কমিয়ে রেখে দিয়েছি। এরকম আছে কিন্তু বিরিয়ানিটা পুরোপুরি দম হয়ে যাবে। আর এবারে আমি যাব ঘরের মধ্যে কিছুক্ষণ একটু রেস্ট নেওয়ার জন্য।
ঘরে এসে কিন্তু আমি আমার রাখি পূর্ণিমার গিফট পেয়ে গেছি। মানে আমার কানু ভাই কিন্তু আমাকে তার ভাগতেই কিছুটা চকলেট আমাকে দিয়ে দিয়েছে, আর সেটাই আমি বসে পাখার তলায় কিন্তু আরাম করে খেলাম। তারপরেই মা বললো যে বিরিয়ানি হয়ে গেছে যেহেতু, তাহলে ঝটপট তোরা দুজন মিলে খেয়ে নে। আর এদিকে কিন্তু মা আমাকে আর ভাইকে বিরিয়ানিটা ভেঙে দিচ্ছিল এক এক করে। মা যখন খুলে সামনে নিয়ে আসলো তখন কিন্তু ভেতর থেকে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল যে যদি না বানাই এরকম করি তবে কিন্তু এই গন্ধটা পাওয়া যাবেই না। আমার মনে হয় দোকানে বিরিয়ানি বানিয়ে খাওয়ার থেকে কিন্তু বাড়িতে বিরিয়ানি যদি বানানো হয় তবে কিন্তু সেটা নিজের হাতে একেবারে চোখের সামনে সমস্ত ভালো উপকরণ দিয়ে এবং ঘরোয়া পদ্ধতিতে খেলে কিন্তু শরীরও ভালো থাকবে এবং নিজে কিন্তু কিছুটা শেখাও যাবে এই জিনিসটা থেকে। আর সত্যি কথা বলছি, বিরিয়ানির টেস্ট কিন্তু আজকে খুবই সুন্দর হয়েছিল, একদম ঝরঝরে ভাতটা হয়েছিল, আর আলু সহ মাংস দুটো জিনিসই কিন্তু খুব ভালো গলে গেছিল। একেবারে পেঁয়াজ, শসা, আলু আর একটু চিকেন ভেঙে যখন গালি দিলাম তখনই বুঝলাম যে না, আমার হাতও কিন্তু একদম দোকানে যেরকম বিরিয়ানি হয় সেরকম রাঁধুনির মতনই হয়ে গেছে। আর মা কিন্তু খাওয়া দাওয়ার পর এদিকে দিয়েছিল হচ্ছে মিষ্টি দই। আজকে যেহেতু গরমটা বেশ প্রচন্ড পরিমাণে পড়েছিল সেই জন্যই কিন্তু মা আরো বেশি করে মিষ্টি দইটা কিনেছিল, আর আমাকেও কিন্তু দিয়েছিল, সাথে ভাইকেও। হ্যাঁ জানি আমি মিষ্টি দই খেতে পছন্দ করি না, তবু একটুখানি খেয়ে ভাইয়ের সাথে বেরিয়ে পড়লাম কাঁচরাপাড়ার উদ্দেশ্যে। শুধু যে আমাদের ধানকলে ঝুলন মেলা হয় সেরকমটা কিন্তু না, আমাদের কাঁচরাপাড়াতেও হয়। এই রাখি পূর্ণিমার দিন কিন্তু আরো বেশি ভালো জমজমাট থাকে আমাদের কাঁচরাপাড়া ঝুলন মেলাতে। তো সেক্ষেত্রে কিন্তু খুব ইচ্ছে ছিল অনেক বছর ধরে যে ভাইয়ের সাথে কাঁচরাপাড়া ঝুলন মেলা দেখতে যাব। এবছর সেই ইচ্ছেটা কিন্তু আমার পূরণও হয়ে গেল। বেশ অনেকক্ষণ ভিড় ঠেলাঠেলি করে কিন্তু আমরা এই ঝুলন মেলার মধ্যে ঢুকে পড়েছি। আর আমাদের কাঁচরাপাড়া সব থেকে বড় একটা নাম আছে জানেন কি? সেটা হচ্ছে আমাদের এই রাধাকৃষ্ণের যখন কাঁচরাপাড়াতে ঝুলন মেলা হয় তখন কিন্তু এখানে বেশিরভাগ চাই অরিজিনাল, মানে ওই আমাদের মানুষের মতনই কিছু মানুষকে এরকম ভাবে ঠাকুর সাজিয়ে অথবা কোনো রকম কোনো একটু তাদের মধ্যে কারুকার্য করে সেটাকে কিন্তু এখানে দেখানো হয়। এটা হচ্ছে আমাদের কাঁচরাপাড়ার সব থেকে বড় একটা মানুষের মুখে মুখে কথায় আলোচনা হয়, যেটাকে বলা হয় জ্যান্ত ঝুলন। তো এটা দেখার কিন্তু আমার ভীষণভাবে ইচ্ছে ছিল। প্রত্যেকটা কারুকার্যের মানে প্রত্যেকটা স্ট্যাচুর পাশেই কিন্তু একটা করে নাম দিয়ে দিয়েছে কোনটা কোন সম্বন্ধে বা কোনটা কোন জিনিসের এখানে মূর্তি করা হয়েছে। আর এদিকে কিন্তু কেদারনাথও করেছিল, যেটা দেখতে সত্যি খুবই সুন্দর হয়েছিল, হয়তো একটু ছোট কিন্তু তবুও দেখতে খুবই সুন্দর লাগছিল। আর এরপরে চলে গেলাম হচ্ছে আমাদের রাধা গোবিন্দের মন্দিরে। হ্যাঁ, এটাকে রাধা গোবিন্দের মন্দিরই বলা হয়। এই মন্দিরের নাম কিন্তু রাধা গোবিন্দ মন্দির। তো এখানেও কিন্তু বেশ ভালো করে সাজিয়েছে, আমার কিন্তু দেখে মনটা পুরো ভরে গেল। মানে এক কথা যাকে বলে আমি দেখি পুরো স্তব্ধ হয়ে গেলাম যে এত সুন্দর দেখতে কি করে হতে পারে আমাদের রাধা গোবিন্দ। আর এখানে কিন্তু আমাদের রাধা গোবিন্দের চরণ দেওয়া ছিল, যাকে দেখে আমি ভক্তি ভরে প্রণাম করেই কিন্তু এখান থেকে আস্তে আস্তে এগিয়ে গেলাম। যেহেতু প্রচন্ড ভিড় ছিল তার জন্য কিন্তু এখানে দাঁড়ানো যাচ্ছিল না, আর খুব ভালো করে যে ভিডিও করবো সেটাও কিন্তু করতে পারছিলাম না। এই দেখুন আমাদের জ্যান্ত ঝুলনের সাধু মশাই বসে রয়েছে এখানে, মানে এক কথায় যেটাকে বলা হবে নাগা সাধু, যেটা ওখানে বোর্ডে দেওয়া রয়েছে সেটাই কিন্তু আমি আপনাদেরকে বললাম। তো কাছে যাইনি, আমি দূর থেকে দেখেছি। আর এখানে করছে আমাদের রাধা গোবিন্দ গোপীদের বস্ত্র চুরি। তো যাই হোক, কাঁচরাপাড়ার কিন্তু প্রত্যেকটা জ্যান্ত ঝুলনের মূর্তি বলো, স্ট্যাচু বলো, যাই বলো, সবকিছুই কিন্তু খুবই অন্যরকম ছিল, খুবই সুন্দর ছিল, ভালোও ছিল। আমার বাপের বাড়ি এলাকাতে কিন্তু এই দুটো জায়গাতেই শুধুমাত্র ঝুলন হয়, একটা হচ্ছে ধানকল বাজার আর একটা হচ্ছে কাঁচরাপাড়া মার্কেটে। তো আপনাদের বাড়ির কোথায় কোথায় ঝুলন হয় সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার কিন্তু এখানে মেলা দেখা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি যাব হচ্ছে বাড়ির দিকে, যেহেতু প্রচন্ড পরিমাণে ভিড়, আর সেই ভিড়ের জন্য কিন্তু অনেক বেশি গরম লাগছে, যেটা এখানে দাঁড়িয়ে থাকাই যাচ্ছে না। তো এখান থেকে সোজা বেরিয়ে চলে গেলাম হচ্ছে মেলার দিকে। আর মেলা থেকে সত্যি কথা বলতে আমি কিন্তু কিছুই কিনিনি, কারণ এখানে জিনিসের প্রচন্ড দাম ছিল। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য একটি ভিডিওতে। সকলে সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের ওখানে কোথায় কোথায় মেলা হচ্ছে বা আপনারা কারা কারা ঝুলন মেলা দেখতে গিয়েছিলেন। তো আজ তবে আসি, দেখা হবে আবারও অন্য একটি ভিডিওতে। সকলে সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তবে আসি।